একটার পর একটা সারপ্রাইজ ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু প্রশাসনকে নাড়িয়ে দিচ্ছে। সংক্ষেপে বললাম, বিস্তারিত আলোচনা তুলে ধরব কি খবরটি ছিল আজকের সেশনে। প্রথম যে বিষয়টি হলো, রাশিয়া তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, যেটাকে আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলে থাকি, SU-35, যেটা মার্কিন S-35 কে বিট করে, যেটা দিয়ে ইসরায়েল ইরানে যে যুদ্ধটা শুরু করেছিল। ইরানকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিল সৌদি আরবের এই অস্ত্র পেয়ে ইরান হচ্ছে আরো শক্তিশালী, মধ্যপ্রাচ্যে এক দানব। অন্যদিকে আমেরিকা বারবার হুমকি দিচ্ছে তারা ইরানে হামলা করবে যদি আলোচনায় বসা না হয়। প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে ইরানকে হুমকি দিচ্ছে কারণেই ইরান প্রস্তুতি নিচ্ছে, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় পাল্টা ভয়াবহ পদক্ষেপ নিতে ইরান প্রস্তুতি গ্রহণ করতেছে। ইরানকে সৌদি আরব কি কি সরঞ্জাম দিয়েছে, এখন কোন কোন মিত্র কি কি সরঞ্জাম দিচ্ছে, এবং ট্রাম্প কি আসলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা, এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এর আগে একটা ভিডিও দেখে আসি ইরানকে কি ধরনের সহায়তা করা হচ্ছে এবং ইরানের কি ধরনের শক্তি রয়েছে। চট্টগ্রামের হালি শহর থেকে ইয়ার মোহাম্মদ ভাই, আপনি দেখছেন, অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল। চট্টগ্রাম মানে তো আমার প্রিয় শহর, হালি শহর। মাঝখানে আমার এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম, মাইজপাড়া। আবার যাব যদি আপনারা দাওয়াত করেন। দর্শক, আমি ইরান প্রসঙ্গে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। রাশিয়া ইরানকে এই মুহূর্তে একদম 11th আওয়ারে দুটো বিগ সারপ্রাইজ দিয়েছে, যেটা ট্রাম্প চাচ্চুর জন্য ব্যাপক টেনশনের কারণ। পাশাপাশি যে ট্রাম্প বহাল তবিয়তে ছিলেন, ইরানকে চমকে দিয়ে থমকে দিয়ে কিছু দেখাতে চেয়েছিলেন, সেই ট্রাম্প একটু হলেও চুপসে গেছেন, কারণ আরবরা তাকে না বলে দিয়েছে। পাশাপাশি আলী খামেনির একটার পর একটা সারপ্রাইজ ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু প্রশাসনকে নাড়িয়ে দিচ্ছে। সংক্ষেপে বললাম, বিস্তারিত আলোচনা তুলে ধরব কি খবরটি ছিল আজকের সেশনে। প্রথম যে বিষয়টি হলো, রাশিয়া তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, যেটাকে আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলে থাকি, SU-35, যেটা মার্কিন S-35 কে বিট করে, যেটা দিয়ে ইসরায়েল ইরানে যে যুদ্ধটা শুরু করেছিল এই 35 দিয়ে করেছিল, মার্কিন পঞ্চম প্রজন্মের 35 দিয়ে। আর ইরানকে রাশিয়া এবার সেই SU-35 তুলে দিয়েছে হাতে। তার মানে ইরান এবার যে যুদ্ধটা শুরু করবে, এখানে ইসরায়েলের উপর এই রাশিয়ান তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টি, শুধু তাই নয়, রাশিয়া ইরানকে S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে। আপনারা জানেন যে এটাও পঞ্চম প্রজন্মের, এবং রাশিয়ার সবচেয়ে আধুনিক দুটো আকাশ প্রতিরক্ষা আছে, একটি S-400, একটি S-500। এবং এই অভিযোগটি কে তুলছে? ইয়ার লাপিড। এটি হলো ইসরায়েলের যিনি চিফ অফ স্টাফ, সেনাপ্রধান মানে সেনাবাহিনীর যিনি চিফ অফ স্টাফ, তিনি বলছেন, এবং তার গণমাধ্যম, ইসরায়েলের গণমাধ্যম বলছে, রাশিয়া গোপনে ইরানকে এই মহামূল্যবান দুটো অস্ত্র পৌঁছে দিয়েছে। একটি যুদ্ধ বিমান SU-35, অন্যটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। তো এই খবরটির কারণে মোটামুটি ট্রাম্প একটু চিন্তায় পড়ে গেছে যে ইরানের কাছে আর কি কি ঢুকতেছে। পাশাপাশি এমন খবরও আসছে যে ইরানের পক্ষ থেকেও, চীনের পক্ষ থেকেও ইরানে এসে গেছে আরো বেশ আধুনিক কিছু অস্ত্র, যেটার লিস্ট কারো কাছে নেই, না মোসাদ না সিআইএ এর কাছে। কারণ আপনারা জানেন যে চীন তার সামরিক অস্ত্র ভান্ডারে এমন এমন কিছু জিনিস রেখেছেন যেটা পৃথিবীর কেউ জানে না মানে হলো তারা সেটা প্রকাশ করে না। চীন যেটা করছে, এই যুদ্ধগুলোতে তার পার্টনারদেরকে গোপনে কিছু জিনিস দিয়ে থাকে, দিয়ে ট্রাই করে যে এটা আসলে যুদ্ধ ক্ষেত্রে কতটা পারফেক্টলি কাজ করতে পারে। যেমন পাকিস্তানকে দিয়ে ভারতকে বধ করেছিল। তো বলা হচ্ছে চীন এবার ইরানকে কিছু এমন বিপজ্জনক অস্ত্র দিয়েছে, যেটা ইরানকে চীন নিজেই ব্যবহার শেখাবে, অথবা নিজেই ইরানের পাশে বসে চীন বা তাদের বিশেষজ্ঞরা ব্যবহার করবে ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে।
আর এটার সাফল্যটা চীন দেখবে যে আসলে আমেরিকার S-35 বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে বা ওয়ারশিপকে, আইজনহরকে বা আয়রন কি বলে তাদের প্যাট্রিয়ট কিংবা থার্ডকে ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে কিনা, এরকম বহু রকম বিষয়গুলোকে ইরানের মাধ্যমে চীন পর্যবেক্ষণ করবে, পরীক্ষা চালাবে। কিছু সূত্র বলছে, মিডল ইস্টের কিছু গণমাধ্যম বলছে যে ইরান চীনের সর্বাধিক আধুনিক অস্ত্র হাতে পেয়েছে, ইরান চীন থেকে সবচেয়ে বেশি পেয়েছে। আর তাদের চেষ্টাটা হলো তারা আমেরিকাকে বধ করবে এভাবে। তো এই পজিশনের মধ্যেই কালকে থেকে যে সবচেয়ে বেশি খবরগুলো এসছে সেটা হলো ইরান আমেরিকাকে ঠেকানোর জন্য কি কি পথ অবলম্বন করবে, আর আমেরিকা কোন পদ্ধতিতে ইরানে আক্রমণ করবে। খুব মন দিয়ে শুনবেন এই কথাগুলো। বিষয়টা হলো যে ইরানে আমেরিকার টার্গেট একটা শর্ট রেঞ্জ লড়াই, ওয়ার, অর্থাৎ স্বল্প মাত্রার যুদ্ধ। আমেরিকা চাইছে ইরানের মধ্যে কিছু স্ট্রাইক চালাবে, চালিয়ে তাদের কিছু রাজনীতিককে হত্যা করবে। প্রধান টার্গেট আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যা করলে 40 বছরের ইসলামিক প্রজাতন্ত্রের ইরান যে এটির অবসান ঘটবে, আসবে সেকুলার ইরানের নতুন যাত্রা। এটি হলো ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পনা। 12 দিনের যুদ্ধে তারা অনেক হাই অফিসিয়ালকে মারলেও আলী খামেনিকে মারতে পারেনি। এরপর তারা বহুবার তাদের এজেন্সি অর্থাৎ মোসাদ সিআইএর লোকদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, পারেনি। কারণ ইরান এখানে এমন একটি কৌশল হাতে নিয়েছিল যে ইরানের সর্বোচ্চ যে ব্যক্তি, ধরেন সেনা প্রধান, IRGC প্রধান, গোয়েন্দা প্রধান, তারাও জানেন আলী খামেনি কই আছে। বিষয়টা কি খেয়াল করবেন যে বাংলাদেশে যখন বিএনপির একে একে বহু নেতা ধরা পড়তেন, তখন দেখবেন শিবিরের নেতারা খুব ধরা পড়তেন না। তার প্রধান কারণ হলো যে শিবিরের নেতারা তারা তাদের মূল নেতাদের সাথে কানেক্ট থাকতেন না। এগুলো বার্তা বাহকের মাধ্যমে আওয়ামী লীগের যে 15-16 বছর সেই সময়টি বলছি। একবার আমার মনে আছে কোন একটি বার্তা বেগম খালেদা জিয়া আমাকে দিয়েছিলেন, এটা জামাতকে পৌঁছানোর জন্য। আমাকে গুলশানে ডেকে নিয়ে বেগম জিয়া বললেন, তো জামাতের নেতা রফিকুল ইসলাম খান, তাকে তথ্যটি আমাকে দিতে হবে। তো তাকে আমি খুঁজে বের করবো কিভাবে, আবার 10টা চেকপোস্টের মতো আর কি তাকে আমাকে নিয়ে গেছে। শেষ পর্যন্ত কোথায় গেলাম, মিরপুর ডিএসএসে, একদম সেনাবাহিনীর ঘরের মধ্যে রফিকুল ইসলাম খান বসে আছে। আমাকে মিরপুর 10-এ নামাইলো, সেখানে একজন আমাকে বাইকে করে 11-তে নিয়ে গেল, সেখানে একজন ছেড়ে দিল, 11 থেকে আরেকজন আমাকে রিসিভ করলো, সেখান থেকে এইভাবে আমাকে ধাপে 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 একজন ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে না, ভেঙে ভেঙে। তো ডিএসএসে নিয়ে হঠাৎ করে আরেকজন ব্যক্তি তার কাছ থেকে আমাকে নিয়ে নিছে, আপনি এটা, আমি হ্যাঁ এটা। আমাকে একটা বাসার মধ্যে নিয়ে গেল, যা দেখি সেখানে নুরুল ইসলাম বুলবুল ভাই আর রফিকুল ইসলাম খান বসে আছে। আমি তাদেরকে বেগম জিয়ার মেসেজটা দিলাম, এই বিষয়টা। এই যে জিনিসগুলো প্রক্রিয়া, এই কারণে দেখবেন যে জামাত শিবির ধরা খাইছে, কারণ আওয়ামী লীগের সময় সবচেয়ে আমাদের নিরাপত্তা বাহিনী অনেক হার্ডলি কাজ করতো, মানে তারা জান প্রাণ দিয়ে কাজ করতো। ইউনুসের প্রশাসনের মতো না, বা বিএনপির প্রশাসনের মতো না, তার টাকা পেলে সব শেষ হয়ে যায়। ওরা এটাকে ইমানি দায়িত্ব মনে করতো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য আমাদের সব করতে হবে, আওয়ামী লীগ টিকলেই আমাদের এটা হবে। তো এই জায়গাটা যেটা হচ্ছে, ইরানের আলী খামেনিকে রক্ষায় যে বাহিনীরা কাজ করছে, সেই বাহিনীরও দেখা যাচ্ছে যে অনেকেই জানে না আলী খামেনি কোথায়, তার যে বাংকার, সে কোন বাংকারে আছেন, তার আদৌ বাংকারটা কোথায়, তার পরিবার, তার সন্তানকে বলা হচ্ছে না। কারণ তার ছেলেও যদি ধরা পড়ে যায়, ছেলেকে শাস্তি দিলে ছেলে বলে দিবে বাবা কোথায় আছে। হাতে গোনা কিছু লোক শুধু আলী খামেনির অবস্থানটা জানেন, যারা জানেন তারা তার সঙ্গেই থাকেন। আবার তার যে বার্তাবাহক, মানে সেনা প্রধানকে বা IRGC প্রধানকে কোনো মেসেজ দিতে গেলে একটা কোডিং সিস্টেমে সেই বার্তাটা তাকে পাঠানো হয় হাতে হাতে, টেকনোলজি আর ইউজ করা হয় না এখন। এই হলো বিষয়টা। এখন CIA মোসাদ আলী খামেনিকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ইরানের মধ্যে তার অবস্থান জানার জন্য। আর আমেরিকা একটা লম্বা যুদ্ধে না যে খামেনিকে হত্যার জন্য তারা স্ট্রাইক চালাবে, যে ইনি এই জায়গাটা আছে, ইনি এই জায়গাটা আছে, সম্ভাব্য জায়গাগুলোকে ট্রেস করে সেখানে B2 বোম্বার্স অথবা টুমাহক দিয়ে অ্যাটাক করবে। সেই জন্য আমেরিকা সেই পদ্ধতিতে আগাচ্ছে। ইরান বলছে, তুমি যদি তোমার এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে আমাকে আক্রমণ করো, তাহলে আমার টার্গেট থাকবে তোমার এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেয়া। তাই তারা কয়েকটি টেকনোলজি ব্যবহার করছে। 21D মিসাইল যেটি বললাম, ব্যালিস্টিক মিসাইল, সেটা রাখছে চীন থেকে। ইরানের নিজের
ছোট ছোট ক্ষুদ্র অনেকগুলো মিসাইল আছে, যে মিসাইলগুলো ইরানের থেকে নিয়ে রাশিয়া ব্যবহার করেছিল ইউক্রেনের বিরুদ্ধে। তো এবার যেটি হচ্ছে, ইরান কয়েকটা পদ্ধতি গ্রহণ করছে। নাম্বার ওয়ান, যখন আমেরিকা ইরানে আক্রমণ করবে, ইরানের টার্গেট থাকবে আক্রমণ স্থল, সেটা যদি আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার বলছে এটা হয়, একযোগে তারা ড্রোন অ্যাটাক করবে উপর থেকে, স্বল্পমাত্রার কম দামি ড্রোন। এই ড্রোনগুলো খুব দ্রুত ঢুকতে পারে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, দর্শক, একটু সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো উপর থেকে যখন ঝাঁকে ঝাঁকে এই ড্রোনগুলো আসবে, তখন আমেরিকা এগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে না সহজে। কয়টা কি করবে? দ্বিতীয়ত, ইরানের হাতে রয়েছে 5,000 খুব শক্তিশালী ছোট বোট। আপনারা জানেন যে এই কাজটা সবচেয়ে বেশি হয় ইয়েমেনে, হুতিরা করে। তো ইরান তার পারস্য সাগরকে দখলে রাখার জন্য 5,000-এর অধিক বোট আছে। এই বোটগুলোতে মেশিন গান, পানি দাও তো, গরম পানি খাবে, ঠান্ডা, ও গরম। সরি। তো ইরান এই বোটগুলোকে উপর থেকে ড্রোন ছাড়বে, যেটা ইরানের পরিকল্পনা। এই ড্রোনগুলো আইজেনহোয়ার আর আব্রাহাম লিঙ্কন, যেটা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, টার্গেট করবে। নিচ থেকে শত শত ওয়াটার ড্রোন, বা আমরা যদি বলি স্পিড বোট টাইপের যে বোটগুলো আছে, এগুলো মুভ করবে, একদম চারদিক থেকে মুভ করবে। এগুলোর মধ্যে মিসাইল, তারপরে এগুলোর মধ্যে মেশিন গান, এগুলোর মধ্যে আপনার রকেট লঞ্চার, যেগুলো সেট করার ক্যাপাবল। এগুলো ধরেন এই জিনিসগুলো কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করবে না, রোবোটিক পদ্ধতিতে, অটোমেটিক জিপিএস টার্গেট লক ডেড অ্যাকশন। অর্থাৎ ধরেন একসাথে 300 ছোট বট ছেড়ে দিবে সেই আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে, চারদিক থেকে এটাকে ঘিরে ফেলবে, খুব স্পিডে টার্গেটে মুভ করবে, এবং অটোমেটিক তার টার্গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিসাইল অ্যাটাক চালাবে পানি থেকে। এখন ধরেন 300 বোট যদি একসাথে মুভ করে, আমেরিকার ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা উপর থেকে ধরেন 500, নিচ থেকে যদি 300, 700 মিসাইল এট এ টাইম অ্যাটাক করলে ওইটার বাপ ফিরে আসবে। কল্পনা করা যায়, যেখানে ইউক্রেন রাশিয়ার ভেতরে প্রায় 2000 কিলোমিটার ঢুকে ড্রোন অ্যাটাক করে আসছে, রাশিয়ার S-400, 500 পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে, রাশিয়া ট্যাকেল দিতে পারে নাই। সেখানে আমেরিকা কি করবে? ইউক্রেনে ড্রোন অ্যাটাক ঠেকাতে পারেনি, 2000 কিলোমিটার ঢুকে গিয়ে পারমাণবিক প্রকল্পের কাছে গিয়ে অ্যাটাক করে আসছে ইউক্রেন। সেখানে ইরানের একদম প্রতিবেশী অঞ্চলে, সেটা হোক গালফ অফ ওমান, আরব সাগর, যেখানেই হোক, এটা ইরানের টেরিটরির মধ্যে আছে। অনায়াসে ইরান সেখানে অ্যাটাক করতে পারে, তার সকল মিসাইল রেঞ্জ সেখানে পৌঁছে যেতে পারে। তো ইরানের প্রথম টার্গেট থাকবে এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে খতম করে দেওয়া। তাই তারা উপর থেকে সর্বপ্রথম ড্রোন হিট করবে, নিচে থাকবে তাদের ওয়াটার বোট। 3 নাম্বার, এই দুটো যদি ব্যর্থ হয়, ইরান চালাবে তার হাইপারসনিক অ্যাটাক। হাইপারসনিক অ্যাটাক বুঝতে তো পারছেন, এটাকে ইন্টারসেপ্ট করার ক্ষমতা খুব কম আছে, যেটা ইসরায়েলের মতো দেশ পারে নাই। ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরান স্বল্প মাত্রা ড্রোন মিসাইল দিয়ে তাদেরকে ভেলকি দেখাইতো, মানে তাদের ব্রেনকে নিয়ে গেম খেলতো। প্রথম তখন 300 ড্রোন বা মিসাইল মারতো স্বল্প মাত্রা, এগুলো ইসরায়েলে ঢুকতো, আয়রন ড্রোম বা প্যাট্রিয়ট বা থার্ড এন্টি মিসাইল গুলো মেরে এগুলোকে উড়াইতো, ঠাস ঠাস ঠাস, ধাম করে 5টা মিসাইল চলে আসতো হাইপারসনিক। হাইপারসনিকের স্পিড বিট করা সক্ষম না সব ব্যাটারি, মানে আয়রন ড্রোম বলি, প্যাট্রিয়ট বলি, থার্ড বলি, এই ব্যাটারি অনেক সময় পারে না। হাইপারসনিকের কিছু ধারা থাকে, ধরেন এটা শব্দের চেয়ে স্পিডে চলে। তো ইরানের এই মিসাইল গুলো যখন ইসরায়েলে ঢুকতো, ধরেন 200, 300, 250 অথবা ধরেন 50টা 60টা প্রথমে আসতো, এগুলো এসে করতে ওদেরকে দিগ্ভ্রান্তি করতো, যে ওদের ব্যাটারি সিস্টেমকে, ওদের রাডারকে ফাঁকি দিত আগে। তো এগুলোকে ওরা মারতে ব্যস্ত হইতো।
10 টাকার একটা মিসাইল মারতো, ধরুন 10,000 টাকার একটা এন্টি মিসাইল মারতো, মাইরা ওদের 12টা বাজাইতো। এরপরে আসতো হাইপারসনিক, ওইটা ধরেন খাইবার আসতো, তারপরে আপনার কি বলে প্যালেস্টাইন আসতো, ওদের যেগুলো আছে মানে দুর্দান্ত সিজিন আসতো, শাহেদ আসতো। এই যে হাইপারসনিক গুলো আসতো, এগুলো আর ইসরায়েল ট্যাকেল করতে পারতো না। তো ইরান এবারও সেই পদ্ধতিটি নিচ্ছে, তারা আমেরিকাকে পাগল করে ছাড়বে যাতে এই সাগরটিকে মাথা নিচু করে যায়। এখন বলবেন এটা কিভাবে সম্ভব? ইরান যদি এটা না পারে, হুতিরা পারলো কি করে? হুতিরা গালফ অফ এডেন, হুতিরা ওমান সাগর, হুতিরা আরব সাগর, ইন্ডিয়ান ওশান সব দখলে রেখে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, জার্মান প্রত্যেকটাকে তাড়াইছে না? মনে আছে তো দখলদারদের সাথে প্যালেস্টাইনের যুদ্ধে এক হুতিরা কিভাবে তাদেরকে তাড়াইছে? সমস্ত ইউরোপ পশ্চিমা রাষ্ট্রগুলি এক হয়ে গেছে, মনে আছে আপনাদের? তাদেরকে তাড়িয়ে বিদায় করেছে হুতিরা, এক হুতিরাই। এই হুতিদের এগুলো দিছে কি? ইরান। এবার ইরান নিজের যুদ্ধে জড়িয়ে গেছে। তাহলে ইরান কি করতে পারে? তারপরে সাগরের খেলায় আমেরিকাকে একটা বড় রকম পরাজিত করার টার্গেট আছে আমাদের খোমেনি হুজুরের। নাম্বার 3 আসেন, এরপরে যেটা হলো যে ইতিমধ্যে আরবের রাষ্ট্রগুলো ট্রাম্পকে বলে দিয়েছে না। অর্থাৎ এতদিন জর্ডান, আরব আমিরাত, ইসরায়েল আমেরিকার পক্ষে ছিল। গতকালকের খবর, জর্ডানও আমেরিকাকে নাকি বলে দিয়েছে আমাদের ভূমি এবং আকাশ ব্যবহার করে ইরানে আক্রমণ করা যাবে না, কারণ ইরান জর্ডানকে বলে দিয়েছে এইবার তোরে খাইছি, যদি এবার তোর ভূমি ব্যবহার হয় আমার দেশে আক্রমণে, আমি আমেরিকা ইসরায়েল রেখে আগে তোরে ধরবো, দ্বিতীয় আব্দুল্লাহ তোর ঘাড় মটকাবো। মানে ইরানের পক্ষ থেকে খুবই স্ট্রংলি আলাকচি বার্তা দিয়ে দিয়েছে জর্ডানকে, জর্ডান তোর এবার খবর আছে, কারণ তুই তো তোর তো বাঁচায় আমেরিকা, দেখি তোর বাপ আসে কিনা তোরে বাঁচাইতে, আগে ধরি তোরে আমি। আরব আমিরাত বলছে কালকে তাদের ভূমি আকাশ ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। অর্থাৎ আরব এবার একজোট হয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ বিন সালমান, ক্রাউন প্রিন্স মিস্টার সৌদি আরবের যিনি, তিনিও বলে দিয়েছেন। আর কাতারের সাথে তো ইরানের সখ্যতা অনেক আগের, আপনারা জানেন। তার মানে ট্রাম্প চাচ্ছু এই মুহূর্তে আরবকে ব্যবহার করে আর ইরানে আক্রমণ করতে পারছে না। তার একটাই পথ, সাগরে বসে ঠুস ঠুস করে মারা। আবার আমেরিকা থেকে এই বিশাল পথ পাড়ি দিয়ে মারতে গেলে পারবে না, কারণ তাদেরকে কয়েকটা পথে এসে ফুয়েল রিফিলিং করতে হবে, তেল নিতে হবে, যেটা B2 বোম্বার্স দিয়ে পারমাণবিক ক্ষেত্রে আক্রমণের সময় হয়েছে। এটা একটা ঘটনা হতে পারে, 2টা ঘটনা হতে পারে। লং টাইম যুদ্ধ সম্ভব না। নিকট কেউ ইরাক ব্যবহার হতে দেবে না, ইরাক ঘোষণা দিয়েছে। অর্থাৎ ইরানের আক্রমণের জন্য ইরানের প্রতিবেশী যতগুলো মার্কিন ঘাঁটি আছে প্রত্যেকটা না বলে দিয়েছে কাকে? ট্রাম্পকে। ট্রাম্প এখন কালে হাত দিয়ে বলছেন কি হবে। এখন তিনি আবারও এটা নিয়ে আলোচনা শুরু করছেন। তার মানে হলো গেম খামেনির হাতে চলে আসছে। যুদ্ধ হয়তো ট্রাম্প করবেন অথবা করবেন না, সেটা হয়তো সাময়িক অল্প সময়ের ব্যবধানে আমরা বুঝবো, কিন্তু গেম চলে এসছে মিস্টার খামেনির হাতে। খামেনি গোপন জায়গা থেকে এখন কন্ট্রোল করছেন সব। তবে এটাও ঠিক, ইরানের মধ্যে বিশ্বাসঘাতক ভরপুর, এটার ব্যাপারে আমার কোনো আস্থা নেই। দেখা যাবে খামেনি যেখানে বসে আছেন আমেরিকা সেখানে এসে 2টা বোমা মেরে চলে গেছে, খামেনি শেষ। কারণ হলো এই বিশ্বাসঘাতকরা মুসলমান সাম্রাজ্যগুলোকে ধ্বংস করেছে। আপনারা হিস্ট্রি যারা পড়েন দেখবেন মুসলমানদের সাম্রাজ্যগুলো 300, 400, 500, 800 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে, পতন হয়েছে ভেতরে থাকা বিশ্বাসঘাতকদের জন্য। তো ইরানের খামেনির বিরুদ্ধে দেখা যায় তার খুব বিশ্বস্ত লোক হয়তো বা বিক্রি হতে পারে, এটাই ইরানকে ভোগায় বেশি। কারণ ইরান জানে না তার বিশ্বাসঘাতকরা কোন কোন পদে বসে আছে। আর সিআইএ যেখানে চীনের সেনাপ্রধানকে কিনে ফেলেছে, চীনের গতকালকে খবর দিয়েছি আপনাদের, তো বুঝতেন যে সিআইএ কি করতে পারে। তো দর্শক, এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নেবেন না তিনি শেষ পর্যন্ত তার ইজ্জত রক্ষা করতে ফেস সেভিং এর জন্য কিছুটা করবেন, নাকি ব্যাকডোর আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজবেন, এটা বলা মুশকিল। ট্রাম্প আনপ্রেডিক্টেবল ম্যান, সে কি করে কেউ জানে না। তবে কাতার, তুরস্ক যাদের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, ইরানের সম্পর্ক ভালো, তারা তাদের দ্বিতীয়লিটা চালা যাচ্ছে যে কোনো ভাবেও মধ্যপ্রাচ্যে শান্ত রাখতে হবে। কারণ ইরান হরমুজ প্রণালীতে তার সব যন্ত্রপাতি পাঠা দিচ্ছে। ইরান আক্রান্ত হলেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী বন্ধ মানে ফুয়েল বন্ধ, পৃথিবী অন্ধকার।
দাম বেড়ে যাবে কয়েক গুণ, পুরো পৃথিবী স্টপ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের এক যুদ্ধে। বোঝেন, পুরো পৃথিবীর 20-30% তেল এখান দিয়ে এই হরমুজ দিয়ে আসা যাওয়া করে। এটা বন্ধ করলে আমেরিকা বলেন যাই বলেন সবার অর্থনীতি ভেঙে পড়বে। ইরান ওই জায়গাটায় হাত দেবে। তাই হরমুজ প্রণালীতে ইরান তার সকল সিস্টেম পৌঁছে দিয়েছে। আমি আক্রান্ত হব, হরমুজ বন্ধ। আরব কি করবে? আরবের তেল তো এই হরমুজ দিয়ে ঢুকবে। আরব লাল বাতি জ্বালায় বসে থাকবে। বুঝছেন না? খেলা সবার হাতে আছে। শেষ খেলাটা কে কোন দিক থেকে খেলবে সময়ের আলোকে, সেটা হয়তো আমরা বুঝবো। দর্শক, বিদায় নিচ্ছি। আজকে আরো একাধিকবার লাইভে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। ইউটিউবের যারা দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, করে রাখতে পারেন। ফেসবুকে যারা দেখছেন, আপনারা একটু বেশি শেয়ার করবেন, কারণ এই খবরগুলোতে রেস ডাউন থাকে বেশি। অর্থাৎ এই খবরগুলো ওরা চায় না, যারা এই প্ল্যাটফর্মগুলোর মালিক। তা আপনারা একটু বেশি শেয়ার করলে সবাই দেখতে পারবে। অনেকেই বলে মাসুদ ভাই আমি খবর দেখতে পাই না, নোটিফিকেশন যাচ্ছে না, আমি কি করবো ভাই? আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, প্রিয় মিউজিক বিডি। আমার শখের কিছু বাংলা গান নিয়ে আমি কাজ করি। যারা একটু বাংলা গান শুনতে পছন্দ করেন তারা প্রিয় মিউজিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনা শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে ইরানকে সহায়তা করতে সৌদি আরব করতেছে, বিশেষ করে উত্তর কোরিয়া, এবং সবাই যদি সহযোগিতা করে তাহলে মধ্যপ্রাচ্যে এবং বিশ্বে যে আমেরিকার দাপটটা রয়েছে সেই দাপটটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং বিশ্বে আমেরিকা তাদের মোড়লগিরি সেটা হারিয়ে ফেলবে। কিন্তু কথা হচ্ছে সবাই আসলে কাজের সময় আসে না। বিশেষ করে রাশিয়া, চীন, তারা মুখে কথা বললেও কাজের সময় দেখা যায় তাদের মিত্রদেরকে, যারা তাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়, শেষ পর্যন্ত তাদের পাশে তারা দাঁড়ায় না। আপনারা দেখেন সিরিয়া, আপনারা দেখেন পাকিস্তান, ইমরান খান কিন্তু রাশিয়া চীনের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখন তার বিরুদ্ধে আমেরিকা ষড়যন্ত্র শুরু করলো তখন কিন্তু রাশিয়া, চীন তারা কেউ পাশে আসলো না। তখন ইমরান খানের একটা চোখের সামনে তার পতন হলো। তো এরকম যদি মিত্র হয় তাহলে কিন্তু ইরানের অবস্থা হবে আরো ভয়াবহ। ইরানকে মিত্রদের সহযোগিতা পাচ্ছে এটা ভালো, কিন্তু মিত্রদের উপর ভরসা করা যাবে না। ভরসা করতে হবে নিজেদের উপর, আল্লাহর উপর। তাহলে আমেরিকার সাথে মোকাবেলা করা সম্ভব। আর আমেরিকা, ইরান বিশেষ করে এটা মনে করে, এবং এই জন্য ইরান এখনো পর্যন্ত আমেরিকার সাথে চোখ রাঙিয়ে তারা টিকে আছে।